সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান আসলা। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় ও গেলদিন উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনা কিন্তু আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং শামসুল আলম লিটন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। আমরা আলোচনা করবো, তবে আলোচনা শুরুর আগে গেলদিন উল্লেখযোগ্য সংবাদগুলো একটু জেনে নেই। গেলদিন উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে দ্রুত সংস্কার আর জাতীয় নির্বাচনের তাগিদ বিএনপির, সংস্কারে বেশি গুরুত্ব অন্য দলগুলোর, আওয়ামী লীগ নিষিদ্ধ আর আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও ব্যর্থ হয়েছে, রাজনৈতিক শক্তিগুলো করবে কার্যকর সংস্কার, বলছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রথম ডিসি সম্মেলন আজ, 24-এর চেতনায় প্রশাসন পরিচালনা নির্দেশনার সঙ্গে আলোচনা, আইন শৃঙ্খলা নির্বাচনকালীন ভূমিকায় অগ্রাধিকার। ভারতে থেকে শেখ হাসিনার উস্কানি, ঢাকা দিল্লি সম্পর্কের প্রতিবন্ধকতা, মন্তব্য বিশ্লেষকদের, ঢাকাকে আরও কৌশলী হওয়ার পরামর্শ। মোটা দাগে এই ছিল গেলদিন উল্লেখযোগ্য সংবাদ। আমি একটু রিপন ভাই আপনাকে দিয়ে শুরু করি। সংস্কার আর জাতীয় নির্বাচনের তাগিদ বিএনপি এবং যেটি ঐক্যমতের বিষয়ে যে আলোচনা, সেই আলোচনায় আজকে তারা বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে রাজনৈতিক শক্তিগুলো করবে কার্যকর সংস্কার। তার মানে মোটা দাগে বলা যাচ্ছে যে কিছু সংস্কার করে হয়তো নির্বাচনে সরকার দেবে, এরকম একটি ইঙ্গিত তার বক্তব্যে পাওয়া যায় বলে আপনি মনে করছেন কিনা? না, কি দেবে না দেবে সেটা হচ্ছে বড় কথা। হচ্ছে কি, দেশে একটা দ্রুত নির্বাচন হওয়া উচিত। একটা নির্বাচন মানে আমি বলছি দ্রুত একটি জনগণে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। জনগণে নির্বাচিত সরকার না থাকার কারণে বাংলাদেশে অনেকগুলো সংকট ছিল, যেটা আমরা পত্রপত্রিকায় শুনি, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দাবি আসে। সেটা হচ্ছে যেমন আপনার দেশবিরোধী অনেক চুক্তি হচ্ছে। একটা জনগণে নির্বাচিত সরকার থাকলে দেশবিরোধী অনেক চুক্তি হয় না। আদানির সাথে একটা মানে সামঞ্জস্যহীন আপনার এনার্জি কন্ট্রাক্ট হয়েছে, মানে বিদ্যুৎ কেনার ব্যাপারে। একটা নির্বাচিত সরকার থাকলে জনগণের দায়বদ্ধ থাকে। সে সরকার বিদেশি কোনো কোম্পানিকে লাভবান করার উদ্দেশ্যে, অথবা আমি যদি খুব নাম করি যদি বলি যে ভারতীয় যে সরকারের সাথে বিগত সরকারের যে আষ্টেপৃষ্ঠে যে বন্ধনটা ছিল, যে কারণে সরকার খুব কথায় কথায় বলতেন, তাদের পার্টির জেনারেল সেক্রেটারি শুরু করে গুরুত্বপূর্ণ নেতারা বলতেন, দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। অর্থাৎ জনগণ কোনো ফ্যাক্টর না, জনগণকে সাথে থাকার দরকার নেই। এটা হচ্ছে একটা অনির্বাচিত সরকারের বৈশিষ্ট্য। অনির্বাচিত সরকারের কতগুলো সরকার থাকলে কতগুলো বিপদ থাকে, সেটা হচ্ছে যে তারা দেশের জনগণের পালসটা বোঝেন না। তো সেজন্য বাংলাদেশের যে সমূহ যে বিপদ হয়েছে, এবং যেভাবে একটি সরকারকে বিদায় নিতে হচ্ছে গত 800-900 বছরে, এই ধরনের কোনো ইতিহাস সারা পৃথিবীব্যাপী খুঁজলে আপনি পাবেন না। তো এখন এই যে বাংলাদেশের গণতন্ত্রের সংকট বলেন, নির্বাচনের সংকট বলেন, অর্থনীতির সংকট বলেন, কারণ লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে, এবং 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশের জনগণের কাঁধের উপর একটা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। এই জায়গাতে যদি আপনার উত্তরণ ঘটাতে হয়, যদি জাতীয় নিরাপত্তার সংকট বলি, অথবা গণতন্ত্রের সংকট বলি, নির্বাচনের সংকট যদি বলি, অর্থনৈতিক একটা গতি মুখে নিয়ে যাওয়ার কথা যদি বলি, এই জায়গাগুলো মোকাবেলা করার জন্য একটা দায়িত্বশীল নির্বাচিত সরকার দরকার। আমি দায়িত্বশীল কথাটা বলেছি। ভেরি রেসপন্সিবল গভর্নমেন্ট মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপুল, অর্থাৎ জনগণের সরকার, বাই দ্য পিপুল ফর দ্য পিপুল, জনগণের জন্য এবং জনগণ দ্বারা নির্বাচিত হতে হবে সে সরকার। তো এটার জন্যই তো আমাদের এত রক্তপাত, এত কিছু, তাই না? তো আমাদের পার্টির তরফ থেকে যে কথাটি আমরা বারবার যে কথাটি উচ্চকিত করছি, সেটা হচ্ছে যে আমাদের দেশের এই সংকট মোকাবেলা করার জন্য নির্বাচিত সরকারের, দায়িত্বশীল নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। একটি প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে তো সেইটাই তো বলার কথা, অন্য কোনো কথা তো না। আপনি খেয়াল করবেন, রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকে, বিভেদ থাকে। যেমন যদি অতি সাম্প্রতিক ট্রাম্পের মন্তব্যের কথা যদি ধরি, যখন ভারতের পক্ষ থেকে একজন সাংবাদিক যখন প্রশ্ন করলেন যে বাংলাদেশে যে মানে রেজিমসটা চেঞ্জ হলো, আমি হাসিনাকে রেজিমই বলি, যে রেজিমসটা চেঞ্জ হয়েছে, অথবা আমরা যেটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি গণদুশ্মনের একটি সরকারকে আমরা হটিয়ে দিলাম, এই সরকারকে হটানোর আন্দোলনটাকে ভারতীয় সাংবাদিকরা যেটা দাবি করতে চেয়েছেন, তাদের দৃষ্টিতে হচ্ছে সেটা হচ্ছে যে এখানে ইউএসএআইডি অথবা মার্কিন ডিপ স্টেটের একটা রোল ছিল। সেখানে কিন্তু আপনি খেয়াল করবেন, বাইডেনের প্রতি প্রচণ্ড ক্ষোভ, ঘৃণা, অভিযোগ মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বা ট্রাম্পের আছে, ডোনাল্ড ট্রাম্পের আছে,
এবং উনি ক্ষমতা আসার পরপর কিন্তু মানে আপনার বাইডেন সাহেবের যে মানে সাধারণত বিগত রাষ্ট্রপতিরা যেটা ট্র্যাডিশনালি পেয়ে থাকেন তাদের সিকিউরিটি ব্যবস্থা, পার্সোনাল সিকিউরিটি এবং নানা ধরনের যে মানে ইয়েগুলো প্রোটোকলগুলো, সেগুলো কিন্তু তিনি বাতিল করে দিয়েছেন। ডেসপাইট দ্যাট থিং, বাইডেন প্রশাসনের আমলে বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়েছে এবং আমেরিকার ডিপ স্টেট একটা ভূমিকা ছিল। এই কথাটি যখন এই ভারতীয় সাংবাদিক প্রশ্ন তুললেন তখন ক্যাটেগরিক্যালি ডোনাল্ড ট্রাম্প এটা ডিনাউন্স করেছেন, বলেছেন নো, নট অ্যাট অল, বিকজ দায়িত্বশীল জায়গায় থাকলে দায়িত্বশীল আচরণ করতে হয়, এক দায়িত্বশীল কথাবার্তা বলতে হয়। বিএনপি অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি এখন বর্তমানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি বাংলাদেশে বিএনপি। তো সেই হিসেবে বিএনপিকে তো দেশের মানুষের কনসার্নগুলো চিন্তা করতে হয়, দেশের ব্যাপারে তাদের কনসার্ন চিন্তা করতে হয়, দেশের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারটা বিএনপিকে চিন্তা করতে হয়, কারণ এই দেশটি তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, ভবিষ্যতে জনগণ চাইলে এই দেশটি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার অংশ নিতে পারে। তো সুতরাং বিএনপি যদি সমূহ যদি কোনো ঝুঁকির আশঙ্কা দেখেন, যদি মেঘ দেখেন, সেটা বিএনপি প্রকাশ করবে না। বিএনপি তো মানে মানে কি বলে একেবারে স্রোতে গা ভাসিয়ে দিতে পারে। বিএনপি কেমন ধরনের মেঘ দেখছে যদি একটু? আমি তো বললাম বাংলা যদি দ্রুত নির্বাচন না হয়, ইতিমধ্যে তো আমরা অনেকগুলো সংকটের মধ্যে ছিলাম এবং সেই সংকটগুলো আমরা এখনো পেরোতে পারিনি। মনে রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের ইংরেজি যতটুকু আমি বুঝি সেটা এটাকে আমরা সবাই জানি ইন্টারিম বলে, অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট ইজ এন ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট মানে এই নয় যে ইয়ার্স টুগেদার, মাসের পর মাস, বছরের পর বছর। ইন্টারিম গভর্নমেন্ট ইজ নট ম্যান্ডেটেড বাই এনি কমন সেন্স যে ইন্টারিম গভর্নমেন্ট ক্যান কন্টিনিউ ইন পাওয়ার, এটা থাকতে পারে না। কিন্তু এই সরকারের সাথে অন্য সরকারগুলোর অনেক পার্থক্য রয়েছে। এই সরকারের রাজনৈতিক দলগুলো এই জন্য রয়েছে, জনগণের এক ধরনের আকাঙ্ক্ষা রয়েছে। সেই জন্য ইন্টারিম গভর্নমেন্ট কেন আসে? ইন্টারিম গভর্নমেন্ট তো আসি কারণ ইন্টারিম গভর্নমেন্ট তো সবসময় আপনার একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়, তারপর তো ইন্টারিম গভর্নমেন্ট। কারণ ইন্টারিম গভর্নমেন্টের কোনো সংজ্ঞা তো আমাদের সংবিধানে নেই। আমরা যখন 91 সালে যখন 90 সালে যখন আপনারা মানে আন্দোলন সংগঠিত করলাম, তখন যেটা তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব যে মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কে আমরা মানে ইয়ে করলাম, দায়িত্ব দিলাম, অর্থাৎ তার ব্যাপারে আমরা সম্মত হলাম। তাকে কিন্তু তার শর্তে আবার তার মানে মানে কি বলে তার চেয়ারে ফেরত যেতে দেশে দুবার মানে সংবিধানকে সংশোধন করতে হয়েছে। তো সুতরাং সবসময় একটা অস্বাভাবিক পরিস্থিতিতে এরশাদের পতনটা কি আপনি খুব এটা কি মানে সংবিধান লেখা ছিল, ওই ধরনের কোনো সিস্টেম লেখা ছিল না। বাট উই হ্যাড টু ইন্ট্রোডিউস এ কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাট দ্যাট টাইম। আমাদের এটা ইন্ট্রোডিউস করতে হয়েছে সেই সময়, তাই না? উনি বলেছেন যে উনি কন্টিনিউ করবেন না, আবার ওনাকে ওনার শপথে ফেরত দেওয়ার জন্য আমাদের সংবিধান আরেকটা সংশোধনী আনতে হচ্ছে একজন ওনার জন্য, এবং বিকজ উনি তখন ওই সময় মানে ত্রাণকর্তা ছিলেন জাতির জন্য। এবং উনি তো মাত্র 90 দিনের মধ্যে একটা নির্বাচন করে একটা চমৎকার, সারা পৃথিবীতে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে সবচেয়ে গ্রহণযোগ্য চমৎকার নির্বাচন বলে গণ্য হয়েছে আপনার 91 নির্বাচন। সেই 91 নির্বাচন ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য আপনার মানে জাস্টিস শাহাবুদ্দিন লেড গভর্নমেন্ট, তাই না? তো সুতরাং সংস্কার আমাদের লাগবে। সেই সংস্কারগুলো করবে। আমি তো যদি মানে তত্ত্বাবধায়ক সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে যিনি ল অ্যাফেয়ার্স অ্যাডভাইজার যিনি আছেন, আমি যদি তার কথাটি যদি ধরি, মিস্টার আসিফ নজরুলের কথা যদি ধরি, আসিফ নজরুল সাহেব 4-5 দিন আগেই বলেছেন যে সংস্কার প্রস্তাবগুলো এসছে, এই সংস্কার প্রস্তাবগুলো 50% বাই 1 মান্থ, 1 মাসের মধ্যেই করা সম্ভব। যদি 50% সংস্কার যদি 1 মাসে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, বাকি 50% সংস্কার করার জন্য মানে আমি যদি সে পাটিগণিত হিসাবে যাই, ঐকিক নিয়মে যদি যাই, তাহলে আরো 1 মাস লাগার কথা, সেখানে আমি আরো 3 মাস ধরলাম, 4 মাস ধরলাম। সেটার জন্য তো আপনার মাসের পর মাস লাগার কোনো কারণ নেই। সবচেয়ে বড় হলো সংস্কার আপনি করবেন, ইউ ক্যানট ইম্পোজ। যেমন কেন ইম্পোজ করতে পারবেন না? আমি কি লিটন 2 মিনিট নিতে পারি একটু মানে রিসার্চ শেষ করার জন্য? না, তারপর আপনার পার্টে কথা বলার ব্যাপার আছে। তো সেটা হচ্ছে যে আপনার এখানে একটা সংস্কার প্রস্তাব এসেছে, বাংলাদেশকে 4টা প্রদেশে ভাগ করা। এটা কি কোনো রাজনৈতিক দল চেয়েছিল? না। মানে কোনো ফর্মিডেবল পলিটিক্যাল পার্টি চেয়েছিল? না। কোনো সুশীল সমাজ চেয়েছিল? না। তাহলে 4টা তালিকা আমাদের 4টা প্রদেশ সংস্কারের নামে 4টা প্রদেশ করতে হবে, 4টা প্রদেশের মুখ্যমন্ত্রী বানাইতে হবে 4 জনকে, তারপর একটা প্রাদেশিক পরিষদ বানাতে হবে অ্যাকর্ডিং টু দ্যাট রেকমেন্ডেশন, তারপর 4টা প্রদেশের 4 জন গভর্নর বা রাজ্যপাল টাইপের কিছু একটা নিয়োগ করতে হবে, উপরাজ্যপাল নিয়োগ করতে হবে, কথার কথা। তারপরে
আবার ওইসব জায়গায় প্রিন্সিপাল সেক্রেটারি নিয়োগ করতে হবে, কারণ আমরা দেখলাম যে আবার নাকি মন্ত্রীদেরও এক মোটে, আমি এক কথাটা দুবার বলেছি, তৃতীয়বার আপনার চ্যানেলে বলছি, সে একটা কথা আছে, গ্রাম্য প্রবচন আছে, মোটে যায় না আবার তেনা পেঁচায়। সেটা হলো কি, আগে ছিল সেক্রেটারি সচিব, এক সেক্রেটারিদের সমস্ত মন্ত্রণালয় চলতো, ইন্ডিয়াতে চলে, অন্য অন্য দেশেও চলে। আমাদের বাংলাদেশে শেখ হাসিনা অবৈধ শাসনকে মানে পাকাপোক্ত করার জন্য, ওই আমলাতন্ত্রকে খুশি করার জন্য নাম দিলেন সিনিয়র সেক্রেটারি। এখন আবার মানে ওই সাবেক ব্যুরোক্র্যাটরা যারা এই মানে সংস্কার কমিশনে গেছেন, প্রশাসন সংস্কার, তারা একটা আবার একটা মানে ওই যে একটা গান আছে, কি আনন্দ আজ কি আকাশে বাতাসে, আনন্দের চোটে তারা আবার প্রস্তাব করছেন প্রতিটি মন্ত্রণালয়ে একজন করে প্রিন্সিপাল সেক্রেটারি থাকবে। খেয়ে দিয়ে কাজ আছে, দেশের এত টাকা, 18 লক্ষ কোটি টাকা জনগণের কাঁধে ঋণ, আপনি এতগুলো লোক পালবেন কেমনে? সেক্রেটারি পালবেন, সিনিয়র সেক্রেটারি পালবেন, আবার প্রিন্সিপাল সেক্রেটারি, 4টা প্রদেশ, 4টা প্রদেশের প্রাদেশিক পরিষদের সদস্যদের বেতন ভাতা দিবেন, স্পিকারের বেতন দিবেন, মুখ্যমন্ত্রীদের বেতন দেবেন, গভর্নরের বেতন দেবেন। এগুলো সংস্কার না, দিস আর অল বোগাস থিংস। এগুলো এই সময়ের নামে সময়ক্ষেপণ করা যাবে না, উচিত হবে না। আপনার কাছে যেটি যে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার, যদিও এই সরকারের প্রতি জনগণের গণ অভ্যুত্থানের যে ছিল সেটি অবশ্যই সরকার রয়েছে, রাজনৈতিক দলগুলোর সমর্থন রয়েছে এই সরকারের প্রতি। তার বাইরে আমরা যদি ধরি শুধু নির্বাচন, ভোটের নির্বাচন, যদি ধরেন এই নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনা এবং তার ধারাবাহিক প্রক্রিয়া আমরা দীর্ঘদিন থেকে দেখেছি কি হয়, ন্যূনতম সংস্কার যদি না হয়, সেই প্রক্রিয়াতে যদি সংস্কার না আনা যায়, তাহলে বলছেন কেন আপনি বলেন না কাইন্ডলি, যে একেবারে প্রয়োজনীয় সংস্কার, সেই প্রয়োজনীয় সংস্কারগুলো যদি না হয়, তাহলে তাহলে আসলে কোনো এই অভ্যুত্থানের চেতনা বা 24-এর চেতনা যেটি বলা হয় সেটি আসলে ধারণ করা যাবে কিনা, বা স্বৈরাচারের যেই অংশগুলো, রাজনৈতিক দল ক্ষমতায় গেলে যে স্বৈরাচার হওয়ার যে প্রবণতা, সেটি বন্ধ করার সুযোগ না আসলে, তাহলে আসলে সেই নির্বাচনটি সেই কোনো কাজে আসবে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে 5ই আগস্টের অভ্যুত্থানের চেতনা বলে এখন আমরা যে যার মতো করে এবং প্রতিদিন রাস্তায় যে 50টা করে বিক্ষোভ হয়, প্রত্যেকটাই হচ্ছে 5ই আগস্টের চেতনার আলোকেই হচ্ছে। সুতরাং এর মধ্যে আবার ন্যাশনাল লেভেলে যখন 26টি রাজনৈতিক দল এবং জোটের 100 জন নেতার সঙ্গে যখন প্রধান উপদেষ্টা বৈঠক করেন, এবং কতক্ষণ সময়ব্যাপী বৈঠক হয়েছে আমি জানি না, এটা খুব ভালো দৃশ্যপট নয়। আমি একটু হতাশার সুরে কথাটা বলছি এই কারণে যে আপনারা দেশে সংগ্রাম করেছেন এবং মানে রিপন ভাই অনেক শ্রদ্ধেয়, আমাদের জেনারেশনেরও ওনারা হচ্ছে আগের জেনারেশনে এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা ছিলেন, ছাত্রনেতা ছিলেন। ওনারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে ভূমিকা রেখেছেন, আজকে মাঝখানে আরও এর পরের স্টেজ ফ্যাসিবাদ এসছে, এরপরে আমরা যে অনিশ্চয়তায় আছি, এটি কিন্তু 5ই আগস্টের চেতনার একেবারেই বিরুদ্ধে আমার ধারণা। কারণ 5ই আগস্ট আমরা যদি মনে করি যে ঐক্যবদ্ধভাবে জাতি ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তাহলে সে ঐক্যের সুরটা কি? সবাই যখন এক জায়গায় আসে তখন কি অনৈক্যের আরেকটি বাজনা বাজানোর জন্য আসে? তা নয়, ন্যূনতম কিছু বেস ঠিক করে নিতে। আমার মনে হয় যে রাজনৈতিক দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে রিপন ভাই তাঁর দলের যে অবস্থানগুলো বলেছেন, শুধুমাত্র ফেডারেল ব্যাপারটা, এটা নিয়ে আমার কিছু কথা আছে। আমরা ফেডারেলের খুবই সমর্থক, বিশেষ করে আমরা যারা যুক্তরাজ্যে থাকি, যুক্তরাষ্ট্রে যারা আছেন, সুইজারল্যান্ডে যারা আছেন এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, অনেক সমালোচনা করা যাবে, বাট এত যুদ্ধ ভারাক্রান্ত একটা দেশ, গৃহযুদ্ধ 80 বছর যাবৎ চলছে এবং এত রকমের সংকট, অর্ধেক মানুষের মানে প্রকৃতির মধ্যে তাদের প্রাকৃতিক কাজ করতে হয়, সুতরাং অনেক ধরনের সংকট তাদের আছে। তারা চাঁদের গল্প বলে, এটা বলে সেটা বলে, ট্রাম্পের সঙ্গে মিটিং করে ব্যাটাগিরি দেখাতে যায়। আসলে এই দেশটি আমাদের চেয়ে অনেক পিছনে, আপনি সব ইন্ডিকেশনে। তো আমি এই কারণে বলবো যে কিন্তু তাদের শক্তি হচ্ছে ফেডারেল স্টেট। ফেডারেল হওয়ার মধ্যে জীবন ভাই বলেছেন খরচ বাড়ে, বাট পাশাপাশি অনেক সংকট আছে। সব সিস্টেমেরই প্লাস এবং মাইনাস আছে। আমরা রাষ্ট্রবিজ্ঞানে যেমন প্লেটোর আইডিয়াল স্টেট দিয়ে পড়া শুরু করি, আইডিয়াল স্টেট পৃথিবীর কোথাও হয়নি, হবেও না কোনোদিন, মোটামুটি বলা যায়। কিন্তু কেন পড়তে হয়? কারণ আসলে ওটা দিয়ে অ্যানালিসিস শুরু হয়। ফেডারেল স্টেটটা বাংলাদেশের জন্য দরকার। আমরা যারা ফেডারেলের ভক্ত, ফেডারেলের খুবই শক্ত সমর্থক, এইসব ব্যাপারে ন্যাশনাল ডিবেট দরকার আছে। আসলে এখন যদি এইসব ডিবেট হতো ভালো হতো, কারণ আমাদের সঙ্গে মানুষের আসলে সম্পর্ক সরকারের সঙ্গে মানে একদিকে কোনো সম্পর্ক নাই, আরেকদিকে মানুষের পুরো নির্ভরতা হচ্ছে একটা জায়গায় 1 কিলোমিটার জায়গার উপরে। 1 কিলোমিটার জায়গায় একজন প্রধান এঞ্জেল এবং আরও 40 জন উপপ্রধান এঞ্জেলদেরকে নিয়ে এবং সচিব এবং সিনিয়র সচিব, এখন মুখ্য সচিব বলা হচ্ছে, এরকম শখানেক লোক 18 কোটি মানুষের স্বাস্থ্য, শিক্ষা, সমাজ কল্যাণ, এটা সেটা, জাতির প্রতিরক্ষা, সব কিছু করতে গিয়ে কি হয় সেটা আমরা 53 বছর পেয়েছি। 53 বছরের সরকারি গণতন্ত্র, উন্নয়ন, বিভিন্ন খাতে আমাদের প্রচুর অর্জন আছে, কিন্তু এতে সাধারণ মানুষের অংশগ্রহণ কোথায়?
এটি নিয়ে অনেক ডিবেট করা যেতে পারে। আমি একটা ব্রেক নিয়ে এসে আপনার কাছে ফিরবো। অবশ্যই। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরবো কিছুক্ষণ পরে। সুপ্রিয় দর্শক, বিরতিবার আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। লিটু ভাই, আপনি বলছিলেন ফেডারেল গভর্নমেন্ট প্রসঙ্গে। আমার মনে হয় যে 5ই আগস্টের মূল চেতনা যেটি আমরা যদি দেয়ালের কথা পড়তে পারি, তাহলে সোজা চাপটা কথাটা হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু দিল্লির পাপেট ছিল, ভারতকে গুড বাই করা হয়েছে। 71 সালে পাকিস্তানকে গুড বাই করা হয়েছিল, এবার ভারতকে এবং ভারতের প্রোডাক্ট যে কাজগুলো করতেন সেই সবের সম্মিলিত বিস্ফোরণের ব্যাপারটি হচ্ছে সেটা। এবং এখানে যে ঐক্যের ব্যাপারগুলো, এখানে যে চিন্তার ব্যাপারগুলো, এখানে কিন্তু 3টা ব্যাপারে কোনো অনৈক্য দেখা যায়নি। আমি ঐক্যের কথা বলবো না, ঐক্যটা একটা সাংঘাতিক অন্যরকম শব্দ, কারণ বাঙালির একটা বদনাম আছে, 3 জন হলে এখানে 4টা পার্টি হয়। সুতরাং ঐক্য এখানে খুবই দুরূহ ব্যাপার। তো 3টি ব্যাপার কি, যে ব্যাপারে কোনো অনৈক্য নাই, আজও নাই, আজকাল একটু একটু একটা ব্যাপারে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমার মনে হয় অনৈক্য নেই যেটা, সেটাকে যদি আমরা ঐক্য ধরে নিই, সেটি হচ্ছে যে গণহত্যার বিচার। গণহত্যার বিচার, এবং এই গণহত্যা শুধু জুলাই আগস্ট নয়, জুলাই আগস্ট হচ্ছে সর্বশেষ ঘটনা ঘটেছে যেটা বিপ্লবের যে বীজ স্ফুলিঙ্গ হয়েছে এবং বার্স্ট করেছে অগ্নুৎপাতের মতো। এবং গত 15 বছরের যে গণহত্যা, তার বিচার, সংস্কার প্রয়োজন। সংস্কারের বিপক্ষে এখন পর্যন্ত কোনো স্টেক হোল্ডার, পলিটিক্যাল, সোশ্যাল, হিউম্যান রাইটস, কোনো সেক্টর থেকে শোনা যায়নি যে সংস্কার প্রয়োজন নেই। সীমিত অথবা অসীম সেটি নিয়ে বিতর্ক আছে, এবং রাজনৈতিক দলগুলো অবশ্যই তাদের পয়েন্টটি জোর গলায় বলবেন, যেটি 15 বছরে চাপা দেওয়া ছিল, এটি ভালোভাবে বলবেন তারা তাদের। এবং যারা রাজনৈতিক দল গঠন করতে চান তাদেরও সেই একই অধিকার আছে, সকলেরই একই অধিকার সংস্কারের ব্যাপারে কথাগুলো ঠিক করে নেওয়ার। আরেকটা হচ্ছে যে গণতন্ত্রের উত্তরণ। কেউই বলে নাই যে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতা চালাবে এবং অনির্বাচিত সরকার দিয়ে আমরা চলব। বাঙালি একটু আবেগপ্রবণ, কথায় কথায় বলে এই সরকার এত বছর চলুক, আমাদের এই সরকার দরকার, তমুক ধরনের সরকার দরকার। এগুলো আবেগের কথা, বাস্তবে এবং এগুলো যে কোনো ভিত্তি নাই, নৈতিক ভিত্তি নাই। নৈতিক ভিত্তিহীন কোনো কথাকে আমাদের জাতীয় এজেন্ডার মধ্যে এসে আলোচনা করা, আমার মনে হয় এটা জাতির প্রতি একটা উপহাস। সুতরাং এই 3টি যদি ঐক্য থেকে থাকে তাহলে কি হবে, এই 3টি ঐক্যকে কীভাবে ঠিক করা হবে? দেখুন, শব্দের আড়ালে বেড়া চালে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু সাধারণ মানুষকে এত বোকা হওয়া ঠিক হবে না। আমরা আমাদের দেশের যে স্থিতিশীলতা, শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বাড়তি উদ্বেগ আছে প্রতিবেশী দেশের ভাবা, যা তাদের সমস্ত শক্তি, সকল দল ঐক্যবদ্ধ হয়ে, যেখানে জনগণ আমাদের সঙ্গে দাঁড়িয়েছিল জুলাই আগস্টে। আমরা যখন বিদেশে, লন্ডন থেকে পৃথিবীর বিভিন্ন দেশে সংগ্রামে, আপনাদের যখন ইন্টারনেট ছিল না, আমাদের ইন্ডিয়া, আমাদের লন্ডনে একটা পত্রিকা অফিস আছে, সেখান থেকে আমরা হিউম্যান রাইটস গ্রুপগুলো কোঅর্ডিনেশন করতাম 21টি অর্গানাইজেশনের। আমরা ইন্ডিয়ার অন্তত 21টি রাজ্যে আমরা কিন্তু প্রচুর রিসোর্সেস দিতে হতো এভরিডে, এবং এখানকার যত পোস্টার তারা পেয়েছে, ইন্টারনেট বন্ধ ছিল, আমরা কিন্তু সেই কথাগুলো বলতে গিয়ে দেখেছি সেখানকার জনগণ দলমত নির্বিশেষে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে সেই মানুষগুলোকে, এই মোদী সরকারের যে কনস্পিরেসি, বাংলাদেশের বিরুদ্ধে গণহত্যার পক্ষে তিনি যে আজকে কাজ করছেন, তিনি 2 জন নেতাকে এখন উনি বলছেন দালাই লামাকে তিনি দিয়েছেন, এবং শেখ হাসিনাকেও একই কথাই বলছেন। কিন্তু দালাই লামা তো মানবাধিকার পরিস্থিতির শিকার, আর শেখ হাসিনা হচ্ছে মানবাধিকারের শিকার এবং শিকারী তো এক পাল্লায় বিবেচিত হতে পারে না। এবং আমি সে কারণে শেখ হাসিনাকে আজকে বাংলা ভিশনের এই অনুষ্ঠানে বলতে পারি, তিনি আসলে পলাই লামা, এবং পলাই লামাকে আপনি যেভাবে দালাই লামা লেবে নিতে চাচ্ছেন, ভারত নিজেকে এক্সপোজ করেছে মানবাধিকারের ঘাতক লেডি হিটলারকে তিনি আশ্রয় দিয়ে, তিনি আসলে ভারত যে মানবাধিকারের যে চুক্তিগুলো সই করেছে আন্তর্জাতিক, সেই চুক্তিগুলোর সঙ্গে এবং বিশ্ব শান্তি এবং নিরাপত্তার সঙ্গে তারা কিন্তু অসৎ আচরণ করছেন। তা আমি মনে করি যে এই ব্যাপারগুলো এখন এগুলো ঠিক মতো অ্যাড্রেস করা হচ্ছে কিনা সেটি এখন প্রশ্ন এসছে। এবং এখন আমরা যখন এখানে বসে কথা বলছি, আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ, দ্রব্যমূল্যের অবস্থা খারাপ, বিনিয়োগ পরিস্থিতি খারাপ, শেয়ার বাজারের অবস্থা খারাপ। তার মানে কি নির্বাচন হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে? নো। যেটা হয়ে গেলে সব ঠিক হবে অথবা ঠিক হওয়ার দিকে যাবে, সেটি হচ্ছে রোড ম্যাপ। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে সরকারের সঙ্গে আলোচনা করে রোড ম্যাপে নিয়ে আসা। তারা কিন্তু ছোট এবং বড় সকল দল মিলে বারবার আলোচনা করছেন কিভাবে দুর্গাপূজার নিরাপত্তা হবে, কিভাবে ওখানে ভারত আমাদের হুমকি দিচ্ছে, আমরা এখন সবাই একসঙ্গে দাঁড়ালাম, ফাইন। তো একসঙ্গে দাঁড়িয়ে আপনারা কেন বলতে পারছেন না যে রোড ম্যাপ ডিক্লেয়ার করতে হবে? কারণ আমরা ইকোনমিক যে ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছি, 18 লক্ষ কোটি টাকা
উন্নয়ন বিলাসিতা করে পার্সেন্টেজ কেটে কুটে যে কাণ্ড করা হয়েছে, এই সব বিতর্ক কিন্তু আমাদের সেই এক্সট্রিম পভার্টি লাইনের দিকে আমরা চলে যাব যদি 2-3 বছর যদি ব্যাংকিং পরিস্থিতি অবস্থা থাকে। সুতরাং এই সব শব্দের আড়ালে এই ধরনের বিতর্ক মানুষের জন্য এবং 5ই আগস্টে যারা শহীদ এবং গত 12 বছরে যারা শহীদ তাদের প্রতি উপহাস প্রকাশ করা হবে। আমার মনে হয় এই জায়গাটা দেয়ালের কথা এবং মানুষের কথাটা বুঝতে রাজনীতিকদের এবং সরকারের ভুল হচ্ছে। রোড ম্যাপের কথা বলছিলেন, সেখানেও তো অনেক দ্বিমত রয়েছে। যেমন এক গ্রুপ চাচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, আবার বিএনপি বড় দল হিসেবে বলছে আগে জাতীয় নির্বাচন হোক। এই যে একটা টানা হেঁচড়া রাজনৈতিক দলের মধ্যে, কিছু কিছু বিষয় আপনি বলছিলেন ঐক্যমত আছে, কিন্তু সব জায়গায় তো নেই, আবার সেটিও তো হচ্ছে না। না, এটা ঠিক আছে। আমার মনে হয় যে বিতর্কটা রাজনৈতিক দলগুলোর নিজস্ব স্বার্থ অথবা দলীয় অবস্থান ইত্যাদি ইত্যাদি থেকে হচ্ছে। ইদানিং একটা কথা আপনারা শুনবেন যে বিএনপি জামাত তো একসঙ্গে ছিল, একসঙ্গে হলে কেমন হয়। এইটা একটা অবাঞ্ছিত প্রশ্ন, কারণ বিএনপি জামাত দুটি পৃথক রাজনৈতিক দল এবং ভবিষ্যতে যদি যে পারসেপশন মানুষের আছে, এখন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে জনমত ব্যাপক তৈরি হয়েছে এবং গণহত্যাকারী কোনো দল আসলে রাজনৈতিক অধিকার থাকেও না। সহজ কথাটি আমি বলি, সেটি হচ্ছে যে কেউ যদি মানবাধিকার লঙ্ঘন করে দলীয়ভাবে এবং রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে অথবা না করে, তাহলে সে মানবাধিকার যাদের লঙ্ঘন করে সেখানে কিন্তু তার মানবাধিকার আর থাকে না। এটি হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর একটা কনভেনশন আছে এবং ইন্টারন্যাশনাল ল আছে, যে কারণে ইউরোপে হিটলারের দলের নাম অথবা আদর্শ অথবা চিহ্ন অথবা কাছাকাছি কোনো কিছু বেআইনি নিষিদ্ধ করা হয়েছে এবং হিটলারের দল তখন পপুলার ছিল। এবং বাড়ির ভিতরে যদি আপনি সে আলোচনাগুলো করেন, আপনি শাস্তিযোগ্য অপরাধ করলেন। বাংলাদেশে যে গণহত্যা হয়েছে এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, জাতিসংঘের রিপোর্টের পর সেটি আরও স্পষ্ট হয়েছে। সুতরাং এটি এখন হেগে নিয়ে যাওয়ার মতো ব্যাপারও হয়েছে, যদিও আইন মন্ত্রণালয় একটু চিন্তা করছিলেন যদি জনমত তার বিপক্ষে চলে যায়। আমি যে কথাটি এই মুহূর্তে খুব স্পষ্ট করে বলবো যে বিএনপি জামাত যদি এই পারসেপশনে দেখা যায় তারা যদি সরকার বিরোধী দল হয় অথবা নতুন কোনো দল যদি সরকারের পাশে অথবা বিরোধী দল হয়, তাহলে এই দলগুলোর মধ্যে বিরোধিতা কেন থাকবে না? বিভিন্ন পয়েন্টের মধ্যে তাদের বিরোধিতা থাকবে। এটাই হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। আবার ছাত্র যদি দল গঠন করে, অবশ্যই তাদের অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে দল গঠন করে, কিন্তু 9 দফার মধ্যে 7 নম্বর দফাটি ছিল যে ক্যাম্পাস অথবা ছাত্র রাজনীতি এবং ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল, বাট এখানে ক্যাম্পাস সংস্কারের একটা মোটামুটি একটা বিধান তারা বলেছিল, কিন্তু সেই একটি মাত্র দফা সংস্কারের পক্ষে ছিল। এত সংস্কারের অভিযান চলছে, ক্যাম্পাস সংস্কার নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না, বরং ক্যাম্পাস সংস্কার না করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, সেখানে তো লাশ পড়বে। যদি ক্যাম্পাসকে ঠিক না করে আপনি যদি সামনে এগোতে থাকেন, তাহলে ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো হবে কিন্তু যে কোনো নির্বাচিত অথবা অনির্বাচিত সরকারের জন্য একটা জীবন্ত আগ্নেয়গিরি। এটি কিন্তু আমাদের ভালো করে উপলব্ধি করতে হবে, কারণ ছাত্ররা এবং জনতা জানে আগামী 10 থেকে 20 বছর পুলিশ বিডিআর মানুষের বুকে গুলি করবে না, যেহেতু নির্দেশই দেওয়া হোক না কেন। এই যে নির্বাচনের যে বিষয়টা, যে স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন, এটি নিয়ে রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত হওয়ার সুযোগ আছে কিনা? তার আগে আমি একটু কথা বলতে চাই। আমাদের আজকে টকশোতে আসার আগে আমরা নিজেদের মধ্যে একটা আলাপ হচ্ছিল, অন্য আরেকজনও ছিলেন, তো সে আলোচনার মধ্যে একটা কথা আসলো যে এই যে আমরা জাতীয় নির্বাচন তো করব, তাই না? তো জাতীয় নির্বাচন করব মানে সরকারও জাতীয় নির্বাচন করতে চান, তারা একটা মোটামুটি একটা ধারণা দিয়েছেন। তো জাতীয় নির্বাচনটা এবং এটাও প্রত্যাশা করা হচ্ছে যে মানে একটা চমৎকার স্বচ্ছ একটা ভালো নির্বাচন হবে, এটা জাতিসংঘের একটা প্রতিষ্ঠান এরকম অনুরূপ মানে আশাবাদ ব্যক্ত করেছে। ফাইন, তাহলে যারা এত সংস্কারের প্রস্তাব দিচ্ছেন নানা মহল থেকে বা অনেক সংস্কার কমিশনের তরফ থেকে, তারা দলীয় সরকারের অধীনেও যে একটা স্বচ্ছ জবাবদিহিমূলক স্থানীয় সরকার নির্বাচন হতে পারে সেটা রক্ষা কবচ সংস্কারের মধ্যে আনতেই পারেন। আমি কথাটা বুঝতে পারছি, এটা তো ওয়ান টাইম গেম না। ধরে নিলাম যে পলিটিক্যাল পার্টিসগুলোর প্রমিসের প্রতি মানে কারোর ইয়ে নেই, কি বলে আস্থা নেই, রাজনৈতিক দলের নিজেদেরই তো আস্থা নেই। প্লিজ ধরে আমি যাদের আস্থা নেই তাদের সবই বলছি আমি, আস্থা নাই মানে কাদের আস্থা নেই? যারা নিজেরা নির্বাচিত হয়ে আসবেন না বা যাদের কোনো সম্ভাবনা নেই তাদের আস্থা নাই। কারণ তারা যদি নিজেদের আস্থা থাকতো তাতে নিজেরা নির্বাচনে যে এটা করতে পারতো, বলতে পারতেন না ওয়েল আমার দল যে করবে, কথার কথা। তো তাদেরই আস্থা নাই যাদের আগামী নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা নেই বা নিজেরা পোষণ করে না সে ধারণা আছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে তারা কেন সরকারের কাছে এই প্রস্তাবনাটা দেন না যে এমন একটা সংস্কার করা হোক। স্থানীয় সরকার বলে তো বোধহয় একটা সংস্কার কমিশন আছে বোধ আমার জানা মতে,
আচ্ছা, তো এমন বিধি ব্যবস্থা করা হোক, এমন রক্ষা কবচ দেওয়া হোক নাকি, যেটার মধ্যে মানে কি বলে পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতা আসলেও এটাকে উল্টাপাল্টা করতে পারবে না, অর্থাৎ মানে নিরপেক্ষ থাকতে বাধ্য হবে, অথবা ফলাফল জনগণের রায়কে ঘোষণা করতে বাধ্য হবে, করতেই পারেন তারা। আচ্ছা, ধরে নিলাম যে এখন ইউনূস সাহেবের গভর্নমেন্ট একটা স্থানীয় সরকার নির্বাচন করে দিলেন 2025-এ, মানে জাতীয় নির্বাচন আগে ধরে নিলাম। এরপরে তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, নির্বাচিত গভর্নমেন্ট আসবে 5 বছর পরে, বা যদি সরকার মেয়াদ 4 বছর হয়, তো 29 সালে আরেকটা স্থানীয় সরকার নির্বাচন হবে না? তো 29 সালে নির্বাচনটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে হবে। আমার কনসার্নটা ওই জায়গায় যে ভবিষ্যতের সকল নির্বাচন রাজনৈতিক সরকারের অধীনে, অর্থাৎ নির্বাচিত সরকারের অধীনে হলেও যাতে সেই নির্বাচনে ম্যানিপুলেশন করা, অর্থাৎ পার্টি ইন পাওয়ারের পক্ষে ম্যানিপুলেশন করার সুযোগ না থাকে, অথবা নাক গলাবার সুযোগ না থাকে, নির্বাচনী প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করার সুযোগ না থাকে, সেই ধরনের মানে বা সংস্কার জন্য মেধা, মনন, মস্তিষ্ক খাটান না কেন? প্রধান উপদেষ্টা সাক্ষাতে কি এরকম কোনো দিয়েছে বিএনপি? সেটা তারা করেন। আর যদি তাদের সেই ধারণা না থাকে, আপনার অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে বলছি, বিনা পয়সায় কনসালটেন্সি দেব। নাম ধাম বলতে হবে না যে না কংগ্রেস কমিশন আমাদেরকে আমন্ত্রণ করেছে, দফা প্রস্তাব দিচ্ছে, না দেব, যাবে না কেন? সারা পৃথিবীতে হয় না, ব্রিটেনে হয় না, আমেরিকায় হয় না, উন্নত দেশগুলোতে হয় না, ইউরোপে হচ্ছে না? সেখানে তো পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে, জাতীয় নির্বাচন পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে হচ্ছে। নট অনলি দ্যাট, ওইসব কোনো দেশের লোকরা তো পালাচ্ছে না। কারণ আপনি দেখেন, এই যে মানে শামসুল আলম লিটন যেই দেশে এখন বসবাস করেন, যুক্তরাজ্যের কথা যদি বলি, সেখানকার গত কয়েক বছর কজন প্রধানমন্ত্রী বদল হয়েছে? বরিস জনসন থেকে লিজ ট্রুস, 7 বছর 8 বছরে 5 জন। কি খুনোখুনি হচ্ছে? পেছন দরজা দিয়ে যেতে হয়েছে, হেলিকপ্টার ফ্লাই করতেন না। চমৎকার একটা নির্বাচন হয়েছে, এবং বরিস জনসনের কাজ করছেন, লিজ ট্রুসের কাজ করছেন, তাই না? ঋষি সুনাকের কাজে ফিরেছেন, ইত্যাদি ইত্যাদি। তা আমরা ওই যে একটা চমৎকার পলিটি অফ দ্য ডেমোক্রেসি, আমরা সেই জায়গাটা তো যেতে পারি। সেইটার জন্যই তো সংস্কার, সেই সংস্কারটার জন্য তো এত মানে আপনার মানে জুতা আবিষ্কারের গল্প। এইটা করার জন্য 19 পিপে নস্য অলরেডি স্পেন্ট। ওই যে 19 পিপে নস্যের গল্প আছে না জুতা আবিষ্কারে, তো সেটা কেন পারছেন না? তো সেই জায়গাটা পারছেন না। আর যদি দেন আপনি ভূত তাড়াবার যদি মন্ত্র আপনার জানা না থাকে, এখন আপনি সাধুর বেশে আছেন, আপনি বলে সমস্ত ভূত আপনি জব্দ করে ফেলেছেন, কিন্তু আপনি যখন সাধু থাকবেন না, মানে সাধু বলতে হুজুর বলেন, মৌলানা বলেন, আপনি যখন থাকবেন না, তখন তো ভূতগুলো আবার আসবে। সুতরাং ভূত তাড়াবার মন্ত্রটা কি, সেটা দিলেই হয়। আমি এই জায়গাটা আসতে চাই যে স্বাধীনতার 53 বছরের রাজনৈতিক দল তো দেশ পরিচালনা করে, সেই জায়গায় এই আস্থার জায়গাগুলোতে আমরা আসতে পারিনি। তাহলে এই 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে এই ইন্টারিম গভর্নমেন্ট এমন কি করতে পারবে যাতে সেই আস্থা তৈরি হয়ে যাবে? সেই সুযোগ কি আছে? এখানে পিছনে অন্য কিছু কথা আছে যেগুলো আমরা হয়তো এখনো আলোচনা করছি না, আমাদের মনেও আছে, আমাদের চিন্তাও আছে, হয়তো আমরা হয়তো আলোচনা আগামী সপ্তাহ থেকে হয়তো এই আলোচনাগুলো হবে। তো এই সূত্রপাত আজকেই করা উচিত হবে না, স্পেকুলেটিভ ডিসকাশন। আমার মনে হয় যে স্থানীয় সরকার নিয়ে যে কথাগুলো হচ্ছে আমরা অনেকেই ভুলে গেছি, খুব সহজে ভুলে গেছি। কারণটা হচ্ছে 15 বছরের অতি রাজনীতি অথবা বিরাজনীতিকরণ। এখানে দুটাই হয়েছে। একটা হচ্ছে অতি রাজনীতি, সব কিছুর মধ্যে বঙ্গবন্ধু অমুক তমুক কামাল জামাল ইত্যাদি ইত্যাদি, সব কিছুর মধ্যে পরিবার রাজনীতি ইত্যাদি আর কি। হ্যাঁ, আর একটা হচ্ছে বিরাজনীতি। এইটা ছাড়া আর কোনো রাজনীতি থাকবে না। নো পলিটিক্স বাট পলিটিক্স। জীবন ভাই কথা বলেছে এই যে দেখো অপোজিট, এই যে কথা বলছে, হ্যাঁ, কোনো টিভিতে, সব টিভিতে না, আবার অনেককে নিষিদ্ধ ছিলেন। এটা হচ্ছে বিরাজনীতিকরণের একটা লক্ষণ। কিছু মানুষকে অ্যালাউ করা, বাকি মানুষকে অ্যালাউ না করা, বেশি একটু এদিক ওদিক হলে আবার সতর্ক করা, এবং কত ফোন পেয়েছেন মানে মাসের পর মাস না ডাকা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, অতিথির ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। আমি তো অনেক একটা সময় দীর্ঘদিন কি বলা যাবে না কি বলা যাবে সেগুলো আমাদেরকে বলা হয়েছে। এর ফলটা কি হয়েছে? এর ফলটা হচ্ছে আওয়ামী লীগের যে একটা রাজনৈতিক দলের নামে সরকার চালিয়েছে, যদিও তার গঠনতন্ত্র এগুলো ছিল না। তো এখন কথাটা হচ্ছে তারা যেটা করেছে, তাদের পাপ সকল রাজনৈতিক দলের উপর ভাগবাটোয়ারা করে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক, কেন আমি কথাটা বলছি, আপনারা চিন্তা করুন যে আওয়ামী লীগের প্রথম যে উপজেলা নির্বাচনটি হয়, সেই উপজেলা নির্বাচনে একটা ব্যাপক সংখ্যক বিএনপি এবং জামাত ইসলামের উপজেলা সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে 5টা ফেজে দেওয়া হচ্ছিল। 5টা ফেজে উপজেলার কথাটা বলি, সিটি কর্পোরেশন তো নাম্বার অল্প কয়েকটা, তো সিটি কর্পোরেশনেও কয়েকজন জিতেছে,
এবং কয়েকজনকে একটা সময় তো মেজরিটি 6টার মধ্যে 5টা দিয়ে বিএনপি চলে এসেছে। আরেকটা জিনিস, মানে বিরোধী দল চলে আসলেই সঠিক নির্বাচন হবে এরকম একটা সহজীকরণ আমি বলছি না, কিন্তু আমি বলছি যে বিএনপির সময় আওয়ামী লীগের সময় বিএনপি হয়েছে 91 পরে। আপনারা জানেন যে চিটাঙে মহিউদ্দিন চৌধুরী সাহেব হয়েছেন, তারপরে সিলেটে কামরান সাহেব হয়েছেন বিএনপির আন্ডারে, এটা কিন্তু হয়েছে। এবং এই আওয়ামী লীগের প্রথমেও হয়েছে, সিলেটে আরিফ চৌধুরী সাহেব হয়েছেন, তারপরে অনেকে খুলনাতে হয়েছে। কিন্তু দেখুন যখনই উপজেলা শুরু হলো, যখনই বিএনপি এবং জামাতের অনেকে ইনফ্যাক্ট 70-80% পর্যন্ত প্রথম দুই ধাপে, থার্ড ফেজ থেকে শুরু হলো সব নিয়ে নেওয়া, এই কিন্তু শুরু। এখন কথাটা হচ্ছে যে আওয়ামী লীগ প্রথম 12-13 সাল পর্যন্ত স্থানীয় সরকারকে মেনটেন করার চেষ্টা করেছে। এর আগে আপনি খেয়াল করুন 86-তে যখন এরশাদ সাহেব যখন উপজেলা দিল, সেখানে কিন্তু আওয়ামী লীগের অনেক উপজেলা চেয়ারম্যান ছিল। কিভাবে হলো? আর তখন বিএনপির অবস্থা বেশি খারাপ হয়েছে, বিএনপিকে বেশি আঘাত করেছিল এরশাদ। তারপরে তো ইতিহাস সবার জানা। এবং দেখুন বিএনপির সময়ে অনেক অপোজিশনের লোকেরা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান হতো, সেখানে তো দলীয় ছিল না, এটা নিয়ে কখনো প্রশ্ন ওঠে নাই। তাহলে এই প্রশ্নটি কেন আসছে? মূলত দলগুলো মানে যে জাতীয় নির্বাচন নিয়ে কথা, যে ইভেন বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা শুরু হলো থেকে মাগুরার একটা উপনির্বাচন থেকে, যদিও সেখানে 3টি মাত্র কেন্দ্রে ঝামেলা হলো এবং সেটাকে জাতীয় রূপ দেওয়া হলো। আমি মনে করি আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সে তার এজেন্ডা বাস্তবায়ন করেছে, কোনো অন্যায় করেনি। অন্যায় সেটা রিপন ভাইরা রাজনৈতিকভাবে সমালোচনা করবেন, সেটা অন্য কথা, কিন্তু এই বিতর্ক থাকতে হবে। দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। আমরা এখন আওয়ামী লীগের সমস্ত অপকর্মকে সকল রাজনৈতিকভাবে ডিস্ট্রিবিউট করে বিরাজনীতিকরণ করছি, এবং আমাদের প্রিয় ছাত্ররা জুলাই যোদ্ধা তারা সবাই, এবং প্রত্যেকে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত যাদের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে। সেই জুলাই যোদ্ধাদের অবদানকে আজকে কি কোনো চ্যালেঞ্জের মুখে ছেড়ে দেওয়া হচ্ছে কিনা, আমি যে কথাটি চিন্তা করছি যে এই জিনিস তারা তো দেখে নাই, তারা তো নির্বাচন আসলে তো তাদের হ্যাঁ, কিন্তু অতীতে যে ভোট ছিল সেটাও কিন্তু ভুলিয়ে দেওয়া হচ্ছে। এবং 111-এর সময় আমরা দেখেছি বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল, এবং আজকে এখন পর্যন্ত আমরা সরকারকে যে একটা জনতার সরকার বলছি, সামনে যে কনফ্লিক্টে অবধারিতভাবে আসছে, যেহেতু ঐক্যমতের উপর রোড ম্যাপ যদি করা হয় তাহলে কিন্তু সেই আশঙ্কা থাকবে না। আগামী সপ্তাহে যদি ডক্টর ইউনূস স্যার আমাদের সকলের শ্রদ্ধেয়, তাকে গভীর আস্থা এবং শ্রদ্ধার সঙ্গে এত ডিবেটের পরেও কিন্তু কোনো দল কোনো ধরনের বিতর্কে নিচ্ছে না, কিন্তু এটি কিন্তু গভীর একটা দুঃখের এবং বেদনার কারণ হবে যদি কোনো না কোনোভাবে রাজনৈতিক দলগুলোর আস্থা তিনি হারান। উনি তো বক্তব্য বলেছেন যে প্রথম কোয়ার্টার শেষ হয়েছে, দ্বিতীয় কোয়ার্টারে না। দেখুন ওনার কথাকে এখনো অনেকের মনের অনেক কথা আছে, এই কথা আমরা শুনছি না। কারণ হচ্ছে কি, এই জায়গাটা রোড ম্যাপটা হলে আর কেউ কোনো কথা বলার সুযোগ থাকতো না। আমরা আসলে কোথায় যাচ্ছি আমরা কি জানি? দেখুন, আমি একজন মানবাধিকার কর্মী, আমি রাজনীতি সচেতন মানুষ, এবং আমি বিশ্বাস করি রাষ্ট্র হচ্ছে পলিটিক্যাল মেশিনারিজ। এটা কিন্তু অনির্বাচিত মানুষ যদি চালাতে পারেন, কিন্তু এর পরিণতি কত ভয়ঙ্কর হয় আমরা কিন্তু অতীতে অনেক দেখছি। 111-এর যারা অনেক মঙ্গল কাব্য করলেন তারা আজকে কোথায়? সুতরাং আমি মনে হয় রাষ্ট্র একটা পলিটিক্যাল মেশিনারিজ, যুদ্ধের মাধ্যমে এই রাষ্ট্রের জন্ম হয়েছে। পাকিস্তানের কাছ থেকে আমরা কেড়ে নিয়েছি আমাদের স্বাধীনতা, এবং ভারতকে বিদায় করে আমরা যে মাথা উঁচু করে ব্যাকবোন সোজা করে দাঁড়াবো। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যদি এদেশে ভারতপন্থী শাসন চালাতে যান, তার পরিণতি শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর হবে, এটা আমাদের সকলের জানা উচিত। এবং আমার বিশ্বাস সকলে হয়তো এক ভাষায় কথা বলেন না, আমরা সবাইকে, আমি কেন আশা করবো আপনি আমার মতো করে কথা বলবেন অথবা রিপন ভাই আমাদের মতো করে কথা বলবেন? নো, এই জায়গাগুলোতে রোড ম্যাপের মধ্যে সেটাও থাকতে হবে। এদেশে এসপিওনেজ অ্যাক্ট, নট ইন পলিটিক্স, মিডিয়া ইন এভরিওয়্যার, কেউ যদি বাইরের শক্তির দালালি করেন, স্বার্থের পক্ষে কাজ করেন, তাহলে তার অন্তত যাবজ্জীবন শাস্তি হওয়া দরকার। কারণ একটি রাষ্ট্র এত বড় আঘাতের পরে খুন করে আরেকটা জায়গায় গিয়ে বসে এই দেশকে অশান্ত করার জন্য 15 বছর যেভাবে শাসন করেছে, রক্তের হোলি খেলা খেলেছে এবং মানুষকে কষ্ট দিয়েছে। আমাদের যোদ্ধারা, আমাদের মুক্তিযোদ্ধারা যারা ত্যাগ করেছে, তারা কি এই আয়নাঘরের জন্য ত্যাগ করেছে? আয়নাঘরের গল্পগুলো, বাস্তব কাহিনীগুলো শোনার পরে আপনার কি মনে হবে এই দেশে এই ধরনের রাজনীতি এবং এই ধরনের মানুষগুলোকে এই দেশের আইন এবং পৃথিবীর কোনো আইন অ্যালাউ করবে না? সুতরাং রোডম্যাপের মধ্যে এটা ক্লিয়ার করে হাঁটুন, সবাই জানবে, বিনিয়োগ বাড়বে, দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, এবং সব মানুষ জানবে আমরা কোথায় যাচ্ছি। অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিলে আপনি নিশ্চিত থাকুন, আমি আপনাকে যদি অনিশ্চয়তা ঠেলে দিই, আমিও আপনার কাছে অনিশ্চিত। যে ভারতের থেকে শেখ হাসিনা উস্কানিটি, এবং আমরা ট্রাম্পের সেখানেও দেখলাম, মোদির সফর নিয়েও দেখলাম যে আওয়ামী লীগের, প্রবাসী আওয়ামী লীগের যে মোদিকে সম্মাননা জানানো যে প্রচার, সেগুলো নিয়ে, এবং
একই সঙ্গে যেটি লিটন ভাই বলছিলেন যে মানবাধিকার রক্ষা হয়নি সেই জায়গাগুলোতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি, এটি কি এখনকার জনমত যাচাইয়ের সুযোগ আছে কিনা, দরকার আছে কিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে, যদিও পশ্চিমারা রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে, তারপরে এই গণহত্যার যেটি প্রমাণিত সেটি আর জনমতের দরকার আছে কিনা? আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনার যে মানে আপনি জাতিসংঘের স্টেটমেন্টের কথা বলছেন আর কি, মানে রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে পশ্চিমার নিষিদ্ধ তো বলতেই পারে না, কারণটা হচ্ছে যে পশ্চিমা দেশগুলোর মধ্যে অন্যতম প্রধান অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হচ্ছে জার্মানি। তো সেই জার্মানিতেই তো আপনার রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে আছে। সুতরাং আপনি আগে তো নিজের আচুরি ধর্ম, পরে না আপনি আরেকজনের কথা বলবেন নাকি নিজেরা নিজেদের কথা বলবেন না। তো আচ্ছা, ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে বাংলাদেশের মতো করেই চলা উচিত। বাংলাদেশের সমস্যাগুলো পৃথিবীতে কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, বাংলাদেশ এটা চমৎকারভাবে চলেছে। বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক ব্যবস্থাই চায় এবং এই ব্যাপারে মানে অলমোস্ট সবাই একমত। আমার ধারণা আওয়ামী লীগ নামের যদি একটা রাজনৈতিক দল ভবিষ্যতে যদি নিষেধাজ্ঞার বাইরে থেকে যায় কোনো কারণে, তাহলে আওয়ামী লীগও বোধহয় ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারই চাইবে, তাই না? তো এখন কথা হচ্ছে যে আপনি দুটো কথা বলেছেন। একটা বলেছেন যে প্রবাসী আওয়ামী লীগের যে আচরণটা, ওয়েলকাম মোদি নামে যে ব্যানারটা দেখলাম, ওই লোকগুলোকে আমি জানি না তাদের যদি বাংলাদেশে যদি তাদের দ্বৈত নাগরিকত্ব কোনো রকম থেকে থাকে, আমি জানি না, যদি থেকে থাকে তাহলে ইমিডিয়েটলি আমাদের রেসপেক্টিভ মিশনগুলোতে উচিত হবে তাদের আপনার দ্বৈত নাগরিকত্ব ক্যান্সেল করে, স্ট্রেইট। এটা একেবারেই রাষ্ট্রের বিরুদ্ধে মানে অপরাধ করা, সোজা কথা রাষ্ট্রদ্রোহী কাজ করা, তাই না? শেখ হাসিনাও যদি কোনো কারণে যদি আমেরিকা যেতেন, যদি যেতে পারেন নাই বা যাওয়ার সুযোগ তার নেও বোধ হয়, তো সেটা যদি বলতো ওয়েলকাম শেখ হাসিনা, সেটাও আমি মানতাম। কারণ তার দেশের মানে লোককে আমি পছন্দ করি না করি, তিনি তাকে যাকে নেত্রী মানেন তাকে তিনি ওয়েলকাম করতে পারেন, তার অধিকার। কিন্তু ওয়েলকাম মোদি একটু শুনে যান বা আমাদের দুঃখের কথা শুনে যান, এই যে একটা কাকুতি টু মাছ। ওইখানে প্রথম কথা হচ্ছে যে ওই লোকগুলোর খুঁজে বলছে, একেবারে চিহ্নিত করে খুঁজে ওদের বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব যদি থেকে থাকে, ওই যে পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড থাকে না, দ্যাট নো ভিসা রিকোয়ার্ড ফ্যাসিলিটিস শুড বি রিভোকড ইমিডিয়েটলি, এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া, দেশদ্রোহী ধারার মধ্যে নিয়ে আসা। আপনি দেখেছেন মানে আপনার মোদি এবং কি বলে ট্রাম্প সাহেবের বৈঠক নিয়ে বাংলাদেশের শিক্ষিত পত্রপত্রিকা এবং শিক্ষিত সাংবাদিকেরা কিছু মানে তথাকথিত একটু বলে নেই, তারা যেই আপনার মিস ইন্টারপ্রেট করেছেন বা নিউজটাকে ম্যানিপুলেট করেছেন, এইখানে শুধুমাত্র দুঃখের মধ্যে দিয়ে সবকিছু পরিসমাপ্তি ঘটা উচিত না বলে আমি মনে করি। কারণ এখানে একটা দৃষ্টান্তমূলক মানে ব্যবস্থা থাকা উচিত, এই কারণে যাতে ভবিষ্যতে লেখাপড়া করে যাতে ইংরেজি কাগজে আসে। কিন্তু আপনার কাছে মনে হয় যেটি মানে একদমই লেখাপড়া ছাড়াই করা হয়েছে বা উদ্দেশ্য যেহেতু মানে দুঃখ প্রকাশের ভাষায় মনে হলো যেন অ্যাজিব যেন আগে বুঝতে পারি নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইন্টেনশন ওয়াজ নট কি বলে এটাকে আমি খুব সহজভাবে বলি যে ইন্টেনশনটা আমার কাছে ভালো মনে হয়নি, যে বাংলাদেশকে ভারতের কাছে বাংলাদেশকে ছেড়ে দিলাম, মানে এটা তো আমার সবরিনটিকে মানে কোশ্চেন করেছে। সেই ইংরেজিতে একদম সহজবোধ্য ইংরেজি ছিল বলা যায়। হ্যাঁ, তার কথা হলো যে মানে এইটার জন্য শুধু একটি দুঃখ যথেষ্ট নয়, মোটেই যথেষ্ট নয়। এই ব্যাপারে যদি আমাকে আপনাকে নাগরিক রাজনৈতিক কারণে যদি আপনাকে যদি আদালতে তলব করতে পারে, ডাকতে পারে, জিজ্ঞেস করতে পারে, আমি নিজেও মিডিয়ার লোক, আমি সবকিছুর ঊর্ধ্বে থাকবো, এটা তো হওয়ার কোনো কারণ নেই। না হলে প্রেস কাউন্সিলে তো যাওয়া যায়, মিনিমাম আপনাকে তো একটা মানে জায়গায় যেতে হবে। তো এই জায়গাগুলোতে আমাদের মানে যেতে হবে। উনি আরেকটা কথা বলেছেন যে উত্তরটা মানে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, লাইক লোকাল গভর্নমেন্ট কমিশন হয়েছে, আপনার প্রশাসন সংস্কার কমিশন হয়েছে, ইত্যাদিতে নানা ধরনের সংবিধান হয়েছে। হয়তো অনেকগুলো আমাদের প্রয়োজন আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা অতি প্রয়োজনীয় একটি সংস্কার, যেটা একসময় ছাত্র রাজনীতি করতাম, তো ছাত্র আন্দোলন করতাম, ছাত্র রাজনীতিটা শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট আমি মনে করি, ছাত্র আন্দোলন করতাম, যুক্ত ছিলাম। তো শিক্ষা সংস্কার, শিক্ষা নিয়ে তো আমাদের অনেকগুলো দাবি আছে, তাই না? নতুন প্রজন্মেরও নতুন পার্সপেক্টিভে নতুন ধরনের দাবি আছে। তো শিক্ষা নিয়ে কোনো কমিশন হয়নি। যেমন ধরেন আমাদের দেশে যদি বলি গত আন্দোলনটাই, এই যে 5ই আগস্টের যে আন্দোলনটা, ছাত্র জনতা যে আন্দোলনটা, সেখানে তো আমাদের ছাত্রদের একটা বড় রোল ছিল। উই স্যালিউট দেন, তাদের ভূমিকাকে আমরা স্যালিউট করি।
শ্রদ্ধা ভরে মানে ইয়ে করি। আমার তো ছেলেদের 25 বছর 30 বছরের যুবকের মতো তো আমার বয়সটি নেই। আমার যখন বয়স ছিল সেই 80s তখন তো আমি এরকম বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম, তখন তো আমি কোনো কিছু পরোয়া করিনি, সত্যি কথা, কখনো কোনো কিছু পরোয়া করিনি। এমনি এমনি তো এরশাদ সাহেবের সামরিক শাসনের পতন হয়নি। 8টি বছরের রিলেন্টলেস ফাইট করেই তো আমরা এরশাদকে ক্ষমতা থেকে নামিয়েছি। সো উই হ্যাড এ কন্ট্রিবিউশন ছিল তো আমাদের। এখন আমাকে যদি এই 60 মানুষটাকে যদি আপনি মনে করেন আমি সেই 30 বছর যুবকের মতো রোল প্লে করবো, ইট ইজ নট এক্সপেক্টেড টু ফ্রম আওয়ার ইয়াং জেনারেশন, নাকি? আমাকে আমাদের বয়সটাকে বিবেচনা করে তাদের কথা বলতে হবে। আবার তাদের বয়সটাকে আমি আবার সম্মান করে আমি সম্মানও করছি। যে জিনিসটা হচ্ছে না, তাদের তরফ থেকে শিক্ষা কমিশনের ব্যাপারে কোনো কথা হচ্ছে। যেমন মনে করেন বিগত আন্দোলনটাতে আমাদের ছাত্রদের একটা বড় ভূমিকা ছিল, সবচেয়ে পাবলিক ইউনিভার্সিটির মধ্যেও প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা ছিল অনেক বেশি। আমাদের তরফে কি একটা বক্তব্য আছে? আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি মানে ওনার্স অ্যাসোসিয়েশন আছে, মালিক সমিতি, ইজ ইট এ দোকান? বাইতুল মোকাররমের কোনো কাপড়ের দোকান প্রাইভেট ইউনিভার্সিটি? তাদের আবার ওনার্স অ্যাসোসিয়েশন কোথায়? কেন তাদের ওনার্স অ্যাসোসিয়েশন থাকবে? তাদের সাথে কেন বসতে হবে? এটা কোনো ব্যবসা না, না এটা কোনো ব্যবসা তো হওয়ারই কথা না। হ্যাঁ, এটা তো তারা দে আর রানিং প্রাইভেট ইউনিভার্সিটি লাইক বিজনেস। আমাদের ছেলে আমি স্ট্রেট বলি যে একসময় 60s যখন পাট ছিল প্রধান রপ্তানিকারক পণ্য এবং তৎকালীন কৃষকদের ছেলে মেয়েরাই তো ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় যেত, সেই সমস্ত ছেলে মেয়েরা তাদের মানে তখন ছাত্র আন্দোলনের অন্যতম বক্তব্য ছিল, দফার মধ্যে উল্লেখ করা ছিল যে আমার দরিদ্র পিতা মানে কৃষক পিতার পাটের ন্যায্য দাম দিতে হবে। এটা বলা হতো তখন, মানে ছাত্রদের আন্দোলনের মধ্যে কৃষকের পাটের ন্যায্য দাম দিতে হবে, এই দাবিটা ছিল তখন। ছাত্রদের দাবির মধ্যে কৃষকের পাটের দামের কথা লেখা থাকতো, উল্লেখ করা থাকতো। আজকে প্রাইভেট ইউনিভার্সিটিতে বেতন যেভাবে মানে সোজা কথা বাণিজ্যের নামে যেভাবে বেতন বাড়াচ্ছে, ফিস বাড়াচ্ছে, ছাত্রদের টাকা দিয়ে আপনার মানে জমি কিনছে, ছাত্রদের টাকায় ভবন বানাচ্ছে, ছাত্রদেরকে শোষণ করে, সোজা কথা এক্সপ্লয়টেশন যে কি সিরিয়াসলি চলতেছে ইন দ্য নেম অফ মানে আপনার ফিউ প্রাইভেট ইউনিভার্সিটিজ, আনবিলিভেবল। সেই জায়গাগুলো তো আমাদের মানে প্রতিবাদ করা দরকার, সেই জায়গাগুলোতে একটা বড় মাপের সংস্কার দরকার। আমি ব্যক্তিগত বিশ্বাস করি যে পরবর্তী আন্দোলনটি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এখন বর্তমানে বেতনের যে স্ল্যাব আছে, আন্দোলন হয়েছিল না না ওটা আবার করতে হবে, মানে আপনার 60% বেতন কমাইতে হবে, সোজা কথা স্ট্রেইট, সমস্ত ফিস কমাতে হবে। তুমি ছাত্রদের টাকা দিয়ে তুমি ভবন বানাবা, তুমি ডেভেলপমেন্ট ফি, হোয়াট ইজ ডেভেলপমেন্ট ফি? তুমি এখানে মালিকগিরি করবা, দামি দামি গাড়ি চড়বা ছাত্রদের টাকায়, বিদেশে যে মানে বোর্ড অফ ট্রাস্টিদের মিটিং করবা, যেটা যে নর্থ সাউথ ইউনিভার্সিটি করেছে, এগুলো বিচার হওয়া উচিত, এগুলো আইনের আওতায় আনা উচিত এবং এদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত, ওই মালিকানা বোর্ড বদলে দেওয়া উচিত। এটা তো মানে রেজিম চেঞ্জ হচ্ছে, দখল হচ্ছে। হোয়াট ইজ দিস? এগুলো এই মাপের একটা বড় সংস্কার হচ্ছে, যে এইটা এই কারণে হওয়া উচিত যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির অসংখ্য ছেলে মেয়ে জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করছে, তাই না? তাদের আত্মার প্রতি মানে শ্রদ্ধা প্রকাশ করার জন্য এই আন্দোলনটি এখন ছাত্র সমাজের করা উচিত। শুধুমাত্র স্থানীয় সরকার আর শুধুমাত্র নির্বাচন নিয়ে পড়ে থাকলে চলবে না, ছাত্রদের দফা নিয়েও কথা বলা উচিত। আমি একটু বিষয় একটি করছি যে এই সরকারের অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম ডিসি সম্মেলন এবং সেখানে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তারা বলবেন এবং একই সঙ্গে নির্বাচনে যে আমলাদের যে ভূমিকা ছিল গত নির্বাচনে সেটি নিয়ে তারা আমলাদের হয়তো নতুন ধরনের দিক নির্দেশনা দেবেন, যেহেতু সামনে একটি জাতীয় নির্বাচন তারা আয়োজন করবেন। এই ডিসি সম্মেলনকে আসলে কিভাবে বিবেচনা করবেন বা সরকারের এই যে টার্গেট সেটি আসলে সুফল পাবে কিনা? আমি ওটা ছোট্ট করে বলবো, তার আগে ছোট্ট করে রিপন ভাই তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এক হাত নিলেন, উনি অনেক সিনিয়র এবং অনেক সম্মানিত মানুষ, কিন্তু আমার ধারণা উনি ক্যাম্পাস সংস্কারের কথা বলতে গিয়ে শিক্ষা সংস্কারে চলে গেছেন। ক্যাম্পাস যেটা, ক্যাম্পাসের পরিবেশটা এইটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আসলে বিদেশে প্রাইভেট ইউনিভার্সিটি কনসেপ্টটা আছে অন্যভাবে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, এটাকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বলে। আর পাবলিক ইউনিভার্সিটি, আমরা তো পাবলিক বলতে অন্য কিছু বুঝি, পাবলিক মানে গভর্নমেন্ট। তো এখন কথাটা হচ্ছে কেন, এবং এটা আমি মানে রিপন ভাই পাশে বসা একজন একটা ইউনিভার্সিটির ট্রাস্টি এবং ফাউন্ডার, 2003 সালে আমরা নামে না অসুবিধা নেই। তারপরে আপনি যে কথা বলেছেন যে সেখানে বাণিজ্য অথবা বিদেশে গিয়ে ট্রাস্টিদের যে উৎসব করা, এটা কিন্তু নিয়মের মধ্যে নাই, এটা একদম অনিয়ম। এবং স্টুডেন্টদের ফিজের উপর ডিপেন্ড করে ব্যবসা করা, এটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি ল অ্যালাউ করে না। প্রাইভেট ইউনিভার্সিটি লর মধ্যে কতগুলো জিনিস আছে এখানে, এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এবার 30-এর মতো ছাত্র শহীদ হয়েছে।
এবং এতদিন যে তাদেরকে মুরগির ফার্মের মতো মনে করা হতো, একমাত্র রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেটি ছাড়া দ্বিতীয় কোনো পাবলিক ইউনিভার্সিটির কোনো ছেলে সেইটা আমরা দুজনই এবং আপনিও সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই গর্ব করি, কিন্তু আমাদের কিন্তু অনেক ত্যাগ আছে, অনেক মানে ইয়ে আছে, কিন্তু সেই 52 থেকে আজ পর্যন্ত কিন্তু আমরা কেউ বুকের রক্তের যে ব্যাপারটা সর্বোচ্চ ত্যাগ, এই জায়গাটা কিন্তু আমরা স্কোর করতে পারিনি। আমরা ইতিহাসে এই জায়গাটা অনেক পিছিয়ে আছি। প্রাইভেট ইউনিভার্সিটি এক্ষেত্রে অনেক ত্যাগ করেছে, এটারও একটা সাইকোলজি আছে, এটারও কিন্তু অনেক কিছু বুঝতে হবে। তবে আমি ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটি নিয়ে মানে রিপন ভাইয়ের যে কথাটা, সেটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান যখন করা হয়, অনুমোদন করা হয়, দেখুন প্রাইভেট ইউনিভার্সিটি হওয়ার কারণে এদেশে যে ইন্ডিয়াতে যাওয়ার যে ফ্লো ছিল, সেই ফ্লোটা কিন্তু এখন অলমোস্ট জিরোতে চলে এসছে। দ্বিতীয়ত হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি কোয়ালিটি। পাবলিক ইউনিভার্সিটি আমি পড়েছি এবং বিভিন্ন সময় আমি দেখেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি নিজে আমার ভিসিকে পর্যন্ত বলেছি স্যার সর্বনাশ হয়ে গেছে, আমি তো ঢাকা কলেজে পড়া কিছুই শিখলাম না, কারণ আমার ভিসিকে আমি এটা বলতে পেরেছি। ঢাকা ইউনিভার্সিটি আমাকে এই সাহস দিয়েছে, এবং আমি যে কিছু শিখতে পারিনি সেই শাখাটা আমি তো শিক্ষকদের ক্লাসরুমে চ্যালেঞ্জ করতে পারিনি, সেই সুযোগটি নেই। তো যাই হোক, আমি মনে করি প্রাইভেট ইউনিভার্সিটি এডুকেশনকে ডেভেলপমেন্ট সামনের দিকে নিতে গেলে এটা টেস্টেড যে পাবলিক এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থাকতে হবে। তবে ইউনিভার্সিটিগুলো যাতে বাণিজ্যিক উপাদান না হয়, যাতে সার্টিফিকেট বিক্রি না হয়, যাতে কোয়ালিটি কম্প্রোমাইজ না করা। প্রাইভেট ইউনিভার্সিটি তো স্টুডেন্ট ডরমিটরি নাই, ডরমিটরি থেকে যে প্রতি বছর আমরা লাশ কবর দিচ্ছি, এবং এইটা যে ভয়ঙ্কর যে ছাত্রলীগ একেবারে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে হলগুলোকে, এখানে ক্যাম্পাস সংস্কারটা জরুরি। এই কারণে হাসিনা চলে গেছে, যে বদভ্যাস এবং যে ভয়ঙ্কর অভ্যাসগুলো এই সমাজে রেখে গেছে, তাকে এরাডিকেট করতে হলে সর্বপ্রথম এই সরকারের করা দরকার ছিল ক্যাম্পাস সংস্কার কমিশন। তারপরে এবং এই ডিসি সম্মেলনটি খুবই দরকার, প্রতি বছর হয়, এবং আগামীতে তারা গত 3টি নির্বাচনের পাপবোধ থেকে তারা কি বলবেন আমরা জানি না, তবে এখনো সেই নির্বাচনগুলোর জন্য যে প্রশাসকরা আছে তাদের ব্যাপারে তাদের প্রতিজ্ঞা আমরা কালকে দেখতে চাই। আর দ্বিতীয়ত, এই সম্মেলনটি প্রশাসন সংস্কারের জন্য একটা হোক, যাতে কোনো রকমের নতুন কোনো মানুষকে বিভ্রান্ত না করা হয়, প্রশাসন যাতে জনগণের প্রশাসন হয়। জি, আলোচনা অংশগ্রহণের জন্য শামসুল আলম লিটন এবং ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।